আরামবাগে এবং ওখানকার জেলা সভাপতিকে আমরা সরাসরি পেয়ে গেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সৈনিক যাকে বলে এবং দীর্ঘদিনের লড়াই করা নেতা অর্থাৎ সুশান্ত মিরার কাছে সরাসরি আমরা ওনাকে পেয়েও গিয়েছিলাম ওনার কার্যালয়ে। দাদা, প্রথমেই আপনাকে আমাদের সংবাদ মাধ্যমের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। নমস্কার। যেভাবে 2026 পাখির চোখ করে ভোট করা হবে, সব দল এখন থেকেই উঠে পড়ে লেগেছে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে আপনার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এসেছেন এবং কর্মীদের একটি বার্তা দিয়ে গেছেন। কি মনে করছেন, দল কতটা অক্সিজেন পেল বলে আপনি মনে করছেন, যদি একটু জানাতেন? দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি একটা সাংগঠনিক দল। এই দল তার সংগঠনের বেশের ওপর নির্ভর করেই ক্ষমতা দখলের লক্ষ্যে এগিয়ে যাবে। তো অমিত শাহ উনি এসেছিলেন, আমাদের গৃহমন্ত্রী। উনি যে লড়াইয়ের বার্তা দিয়েছেন, যে দীর্ঘদিন ধরে আমরা পশ্চিমবঙ্গে যেভাবে অত্যাচারিত, নিপীড়িত, বিভিন্ন ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে, বিভিন্ন বিস্ফোরণ থেকে শুরু করে এই যে কর্মকাণ্ডগুলো ঘটছে, তো সেই কর্মকাণ্ডের প্রেক্ষাপটেই বাংলায় এই সরকারের পরিবর্তন আসুক প্রয়োজন। আর সেটার প্রয়োজন উপলব্ধির তাগিদেই সমস্ত বাংলা যাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে এই 26-এর সরকারের একটা পতন আমরা চাইছি। কারণ যেভাবে একটা সম্প্রদায়কে যেভাবে উস্কানিমূলক কথাবার্তার সাথে সাথে এবং একটা শ্রেণীকে যেভাবে প্রায়োরিটি দিয়ে আর বর্তমান সরকার চলছে, তাতে করে আগামী দিনে এই পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষা করা বড় কঠিন হয়ে পড়বে। সেই কারণেই সমস্ত সমাজকে একত্রিত করে আর 26-এর লক্ষ্যে আমরা এগিয়ে যাব, যাতে এই 26-এর পরিবর্তনটাই আগামী দিনে বাংলায় একটা নতুন দিশা দেখাতে পারবে। আর সেই দিশার জন্য আমরা আমাদের সাংগঠনিক যে পরিকাঠামো আছে, সেই পরিকাঠামো অনুসারেই সংগঠনের কাজের শ্রীবৃদ্ধির সাথে সাথে বাকি যারা আছে সাধারণ মানুষ, যাদেরকে আমরা আমাদের কার্যক্রমের দ্বারা তাদেরকে প্রেরিত করব এবং বাংলার সুরক্ষার তাগিদে তাদেরকে আমরা নিয়ে চলব, এই যে পদ্ধতি, সেই পদ্ধতিটা অনুসরণ করেই সকলকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে 26-এর লড়াই করব এবং সেখানে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করে আর সরকারে আসবে। আপনার প্রাক্তন যিনি রাজ্য সভাপতি ছিলেন অর্থাৎ সুকান্ত মজুমদার যখন শিক্ষকদের আন্দোলনে যখন গেছেন, কিংবা এই কসবা ল কলেজে আন্দোলনে যখনই রাজপথে নেমেছেন, তখনই দেখা যাচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। কি মনে করছেন আজকে রাজ্য রাজনীতি কোথায় যাচ্ছে? দেখুন, যে কোনো বড় ঘটনা ঘটছে, সেটাকে প্রথমেই ধামাচাপা কীভাবে দেওয়া যাবে, কিভাবে তথ্য লপাট করা যাবে, সেই পরিকল্পনা একদম উপর স্তর থেকে নিচু স্তর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের করা আছে। যার কারণেই যে কোনো ঘটনা ঘটার পরে পরেই সমস্ত তথ্য লপাট করে দিয়ে সেই আন্দোলনকে কিভাবে স্থিমিত করা যায়, বাহুবলে কীভাবে স্থিমিত করা যায়, কিভাবে শাসনকে, আইনের শাসনকে নিজে হাতে নেওয়া যায়, সেই সমস্ত পরিকল্পনা করে সেই আন্দোলনগুলোকে স্থিমিত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যখন যেখানে যে কোনো বিষয় যখন প্রতিবাদ আন্দোলন চলছে, সেখানে লাঠির জোরে পুলিশ প্রশাসনকে দিয়ে সেখানে উচ্ছেদ করার পরিকল্পনা চলছে। কসবা ল কলেজের এই ঘটনা, যে ছাত্রী ধর্ষিতা হলেন, তৃণমূলের কোনো মন্ত্রী বলছেন এটা একটা ছোট্ট ঘটনা। কি বলবেন আজকে আপনি? দেখুন, যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে, তো তৃণমূলের সুপ্রিমো তো এই কথাই বলে, এইগুলো শরীরের যেমন জ্বর জ্বালা ব্যথা হয়, তো ধর্ষণের ঘটনাও সেরকম ঘটে। তো স্বাভাবিকভাবেই তাদের গুরু যখন এই কথাটা বলে, তার নিচের কার্যকর্তাটা, তার নেতারা তো বলবেই। এরা তো এরকমই তৈরি। আজকে ধর্ষণের মতো ঘটনা, সেটা একটা স্বাভাবিক ঘটনা। আজকে উনি এই কথাটা বললেন কী করে? উনিও তো একজনের পিতা, তাহলে ওনার অনুভবটা কীরকম? উনি যখন একজনের পিতা, তখন ওনার এই অনুভবটা আসে কী করে বলতে পারে যেটা একটা সামান্য ঘটনা? এইভাবে যে কোনো বিষয়কে ওনারা তুচ্ছ করে দেখেন, তুচ্ছ করে দেখে সেটাকে লঘু করার চেষ্টা করেন, যাতে এর বিরুদ্ধে আন্দোলন না হয়, যাতে মানুষ জমায়েত না হয়, যাতে প্রতিবাদ না করে, সেই জন্যই তুচ্ছ ঘটনা দিয়ে সাধারণ মানুষের মধ্যে এগুলো প্রচার করার চেষ্টা করে।
কিন্তু এই ধরনের ঘটনা কখনোই তুচ্ছ ঘটনা নয়। এই ধরনের ঘটনা ভয়ঙ্কর ঘটনা, এর প্রতিবাদ হওয়া দরকার, এর প্রতিরোধ হওয়া দরকার। তা নাহলে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই ধরনের অহরহ ঘটনা ঘটতে থাকবে। বাংলাতে আন্দোলন মানেই আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধান ছিলেন বা এখনো আছেন আন্দোলনের জন্য, কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে সেই আন্দোলনটা করতে দেখা যাচ্ছে না কেন, যে কোনো বিষয় নিয়ে? আন্দোলন হয়নি এমনটা নয়, প্রত্যেকটা ইস্যুতে আমাদেরও আন্দোলন চলছে। আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু দা প্রত্যেকটা বিষয়ই মুভমেন্ট করে। আন্দোলন আমাদের হয়, সেটা গ্রাউন্ড লেভেলেও আমাদের বলা হয়েছে, আর আমরা সেই আন্দোলন করি। যেখানে যখন ঘটনা ঘটে তার সাথে সাথে সেই দিনই আমরা বিভিন্ন বিষয় জনসমক্ষে আমরা তুলে ধরি যে এই ধরনের ঘটনা এখানে ঘটেছে, অদূর ভবিষ্যতে এখানেও ঘটতে পারে। সেই জন্য জনগণকে সচেতন করা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে বলে আমরা মনে করি। আমরা সঙ্গে সঙ্গে আন্দোলন মুখে এবং আন্দোলন করি। আন্দোলন করি না এরকম নয়, আন্দোলন আমরা করি। তো আন্দোলনের আগুনটা ধামাচাপা পড়ছে কেন, কেন সক্রিয়ভাবে উঠছে না? দেখুন, যখনই কোনো বিষয়ে একটু আগেই বললাম, পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে আর একদম টিএমসির হয়ে কাজ করে। যখনই কোনো আমরা একটা আন্দোলনে সামিল হচ্ছি, তখন যেভাবে অত্যাচার করা হচ্ছে, যেভাবে লাঠিচার্জ করা হচ্ছে, যেভাবে টিয়ার গ্যাস ছোঁড়া হচ্ছে, যেভাবে আন্দোলনকে মানে সীমিত করে দেওয়ার কাজ চলছে, প্রচেষ্টা চলছে, তো পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে ওনাদের হাতে। ওনারা যেমনভাবে কন্ট্রোল করছে আন্দোলনকে, সেইভাবে দমন করছে। সাধারণ মানুষকে নিয়ে যখন আমরা আন্দোলন করছি, তাদের ওপর যে অত্যাচারের বর্ষণ নেমে আসছে, সেই কারণেই আর আন্দোলন অল্প হয়তো সীমিত হয়েছে, কিন্তু আন্দোলন জারি আছে। আগামী দিনে আরও জোরদার আন্দোলন শুরু হবে। মানুষের মানে পিঠ দেয়ালে ঠেকে গেছে, মানুষ আর এই অন্যায় কাজ সহ্য করবে না। এরপরে মানুষ আরও পথে নামবে, আপনারা দেখতে পাবেন। আগামী 18 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাংলাতে আবার পা রাখছেন, কতটা প্রস্তুতি আপনারা নিয়েছেন? দেখুন, নরেন্দ্র মোদী যে আসছেন, এটা সম্পূর্ণভাবে প্রদেশ নেতৃত্ব তো বলবেন, কারণ উনি প্রদেশের ডাকে আসছেন, এটা তো আমার জেলায় আসছেন না। স্বাভাবিকভাবেই উনি যে আসছেন, উনি একটা সরকারি প্রোগ্রাম নিয়েই আসছেন। বাকিটা প্রদেশ নেতৃত্ব ওনাকে কিভাবে পরিকল্পনা করে কোথায় কি কার্যক্রম রাখছেন, ওনারা এটা বলতে পারবেন। এই বিষয়ে আমার ততটা জানা নেই। আচ্ছা, 2026কে লক্ষ্য করে আপনাদের রাজ্যের সভাপতিকে চেঞ্জ করা হলো, শ্রমিক ভট্টাচার্য। উনি এখন এসে যে বার্তা দিচ্ছেন, কতটা 2026-এর জন্য মনে হচ্ছে কতটা এগিয়ে যাবেন? দেখুন, 26-এর নির্বাচন আছে বলে প্রেসিডেন্ট সরিয়েছে, এটা আমাদের আমাদের সংবিধানের মধ্যে নয়। আমাদের সংবিধান যে 3 বছর থাকার পরে প্রেসিডেন্টকে সরতে হয়, আবার নতুনকে প্রেসিডেন্ট হয়। সেই হিসাবে আর আমাদের সুকান্ত দাস সম্মানীয় সভাপতি ছিলেন, যিনি ওনার মেয়াদ শেষ হওয়ার পরে নতুন আমাদের কাউকে প্রেসিডেন্ট করতে হবে, আর তার জন্যই সম্মানীয় শ্রমিকদা আমাদের প্রেসিডেন্ট হয়েছে। তো যখন যিনি প্রেসিডেন্ট হয়, তারও একটা নির্দিষ্ট নীতি বা নির্দিষ্ট গাইডলাইন থাকে, তিনি কীভাবে আর জনগণকে নেতৃত্ব দিয়ে আগিয়ে নিয়ে যাবেন। উনি যেহেতু দায়িত্ব পেয়েছেন, আশা রাখি বরিষ্ঠ নেতা আছেন, সুবক্তা আছেন, ভালো বলতে পারেন, আর সকলের প্রিয়, সবাই ওনাকে ভালোবাসেন। আর ওনার বরিষ্ঠ বক্তব্যর সাথে সাথে ওনার যে দিশা, সেই দিশায় যদি আমরা যাই বা আমরা চলি, আগামী দিনে আমরা একটা ইতিবাচক ফল পাবো, এটা আশা করি। উনি সেইভাবেই আমাদেরকে প্রতিনিধিত্ব দিচ্ছেন। প্রাক্তন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি যিনি ছিলেন, অর্থাৎ দিলীপ ঘোষ, তার নাম না করলেই চলে না, তাকে পর্যন্ত তার এতে ডাকা হলো না, সরকারি এতে তাকে ডাকা হলো না। 21শে জুলাই সব থেকে বড় চমক থাকতে পারে। অর্থাৎ যদি দিলীপ ঘোষ যদি তৃণমূলে যদি যোগদান করেন, তাহলে দলের কতটা ক্ষতি হতে পারে আপনি মনে করছেন? দেখুন, ওখানে ডাক পেল না এরকমটা নয়। আমাদের যে কোনো বিষয়ে ওখানে যাদের ডাকা হয়েছিল ক্রাইটেরিয়া অনুসারে, পোর্টফোলিও হোল্ড যারা করছেন তাদেরকেই ওখানে ডাকা হয়েছিল। স্বাভাবিকভাবেই এখন তো উনি এমপিও ছিলেন না, আর সেই কারণেই ওনার হয়তো সেই ডেজিগনেশন ছিল না বলে হয়তো ডাকেনি। কিন্তু অন্য কোনো কারণে ডাকেনি এমনটা নয়। আমরা যারা ওখানে উপস্থিত ছিলাম সমস্ত বিষয়টাই হচ্ছে ক্রাইটেরিয়া অনুসারে হয়েছিল, এক। দ্বিতীয়ত, দিলীপদার তার নিজস্ব ব্যক্তিত্ব আছে। দিলীপদার মতো করে চলেন, আর দিলীপদার প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, দিলীপদার প্রতি আস্থা আছে, বিশ্বাস আছে। আমরা এই আস্থা ভরসা রেখেই বলছি, দিলীপদা তার সঠিক লাইনেই চলবেন। উনি কোনোভাবেই ভুল করবেন সেটা আমরা আশা আর খুব গর্ব করছি। তবে দিলীপদাই আছেন। দিলীপ ঘোষকে ডুগডুগি হাতে নিয়ে দেখা গেছে, ডুগডুগি বাজাতে দেখা গেছে, কি মনে করছেন? 2026-এর আগে কোন দিকে ডুগডুগি বাজাতে পারে? না, ডুগডুগি দেখুন, ধর্মীয় স্থানে যাওয়ার অধিকার সকলের আছে, এটা তো মৌলিক অধিকার। কেউ কাউকে যদি ইনভাইট করে, সে সেখানে যেতেই পারে। দিলীপদা সেখানে ইনভাইট হয়েছে, ইনভাইট হওয়ার পর সেখানে ডুগডুগি হাতে বাজিয়েছেন, তাকে আমন্ত্রণ ছিল, তিনি গেছেন। তো এই বিষয়ে চর্চা আমরা গভীরতাভাবে যাব না, কারণ
আমাকে যদি কেউ আমন্ত্রণ করে সেখানে আমি যাওয়ার চেষ্টা করি। আমরা এক্ষেত্রে যেহেতু এটা ধর্মীয় স্থান, ওনাদের পলিটিক্যাল ব্যানারে কোনো স্টেজে তো উনি যাননি, উনি গেছেন একটা ধর্মীয় স্থানে গেছেন, ডাক পেয়েছেন গেছেন, সমস্ত হিন্দু সমাজ গেছে, উনিও গেছেন। তাহলে মনে করছেন হিন্দু হিন্দু ভাই ভাই থেকে সরে গিয়ে এখন মা কালীকে নিয়েও শ্রমিকরা চলতে চাইছেন এবং মুসলিম ভাইদেরও এক করতে চাইছেন, এই কারণে কি এবার বিজেপির ভোটটা আরো চাঙ্গা হতে পারে? এই আলাদা করে কোনো বিষয় নেই, বিষয় হচ্ছে ভারতীয় জনতা পার্টির সংবিধানে সর্বধর্ম সমভাব যে 5টা আমাদের আয়াম আছে তার মধ্যে একটা আছে। স্বাভাবিকভাবেই সর্বধর্ম সমভাবের কথার অর্থ তো সকলকে নিয়ে চলাটাই আমাদের বলে দেওয়া আছে প্রথম থেকে। তো এটা আলাদা করে কি, আলাদা করে আমরা ভাবছি, আপনারা প্রশ্ন করছেন সেই জন্য আপনার ভাবনাটা এখানে আসছে। আপনারা প্রশ্ন করছেন, আমাদের উত্তর দিতে হবে, কিন্তু আমাদের কখনই আলাদা ভাবনা নেই, সমস্ত জনকে নিতে হবে, নিয়ে আমরা ঐক্যবদ্ধ লড়াই করে এগিয়ে যাব। আজকে মাইনরিটির যে ভোট আছে সেই ভোটকে আমরা আর যতটা আনতে পারবো আমাদের পরে সুবিধা হবে। তাদেরকে বোঝাতে হবে যে পশ্চিমবঙ্গে আপনারাও সব দিক দিয়ে বঞ্চিত হচ্ছেন, আপনাদেরকে হাতিয়ার করে অন্যদিকে কাজে লাগানো হচ্ছে, আপনাদেরকে ভুল বোঝানো হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু যারা আছেন তাদেরও আর মনের মধ্যে এরকম প্রশ্ন জেগেছে যে এতদিন পর্যন্ত আমরা ভুল করছি, কিছু কিছু মানুষ আমাদের সাথে যোগাযোগ করছে, আমাদের সাথে সম্পর্ক স্থাপন করছে, তারাও চাইছে যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে একটা পরিবর্তন আসুক। আপনি আপামর জনসাধারণকে দেখুন, মুসলমানদের মধ্যেও সেই অনুভব এসেছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে। আর আমাদের এমনিতেই সংবিধানে তো লেখাই আছে যে সর্বধর্ম সমভাবটা লেখা, সমভাবটা আমাদের বলা আছে, এক্ষেত্রে কোনোভাবেই আমরা আলাদা নই। আচ্ছা দাদা, আপনি পরিবর্তনের কথা বলছেন, শাসক দল বলছে আপনাদের কোনো দেশ নেই, মুসলিমরা আপনাদেরকে ভোট দিবে না, হিন্দুরা কংগ্রেস সিপিএম 4-5 জায়গা ভোট দিবে, তো কী করে জিতবেন আপনারা, কী করে পরিবর্তন নিয়ে আসবেন? দেখুন, আমি আগেই বলেছি, আমাদের যে পার্সেন্টেজ আছে 40% আমরা অলরেডি ভোট পেয়েছি, আমাদের আর লাগবে 4% আমাদের ভোট লাগবে। আর সেই 4%টা আমরা দুভাবে কাজটা করতে পারি। কিছু হিন্দু ভোট আছে যারা আমরা পার্সেন্টেজটা বাড়াতে পারি, আর কিছু আছে যেখানে আমরা মাইনরিটিদের উপর নির্ভর করে, যাতে মাইনরিটির যদি 2% ভোট আমাদের থেকে আসে, অর্থাৎ মাইনরিটির ভোটও আমাদের দরকার। ওরা পশ্চিমবঙ্গের অধিবাসী, পশ্চিমবঙ্গের নাগরিক, সুতরাং পশ্চিমবঙ্গের উন্নতির লক্ষ্যে বা পশ্চিমবঙ্গকে আরও ফিরিয়ে আনার লক্ষ্যে সকলের ভোটই দরকার, তাদেরও 2% ভোট আমাদের কাছে আসবে, এটা আমরা আশাবাদী। এবং তাদেরকেও আমরা, আমাদের মাইনরিটি মোর্চা আছে, তাদেরকে দায়িত্ব দিয়েছি, তারাও সেই কাজ করছে, তাদের পরিবারও আমাদের সাথে লেগে আছে। সবাই আসে না ঠিক আছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ তো আমাদের সাথে আছে, মাইনরিটি ভোটও আমাদের দরকার, আর সেই ভোটেই আমরা জয়লাভ করবো। বিরোধীরা এও বলছে যে গত লোকসভা ভোটের আগে যেভাবে বিধানসভা ভোটের আগে যেভাবে মানে কেন্দ্র থেকে যেভাবে প্রতিনিধি দল এসেছিল বা পরিযায়ী পাখির মতো এসে বলেছিল ইসবাত 200 পার, ওরা এই বৈতরণী পার হতে পারেনি। তো এবারেও দেখা যাচ্ছে কেন্দ্র থেকে একজন পরিযায়ী পাখির মতো প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে আসতে দেখা যাচ্ছে। তাহলে কি বলবেন আজকে ওনাদেরকে? দেখুন, আপনারা এই ধরনের প্রশ্ন করছেন পরিযায়ী পাখি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় তো আমাদের ভারতীয় জনতা পার্টি একটা সেন্ট্রাল পার্টি, তো সে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় ওখান থেকে বিভিন্ন ধরনের বিভিন্ন কার্যকর্তারা তো আসতেই পারে, এটা একটা পরিযায়ী বলার তো কোনো ব্যাপার নেই। না, এইটা সংবাদ মাধ্যম বলছে না, এইটা আমরা শাসক দল বলছে যে পরিযায়ী পাখির মতো আসছে, ইসবাত 200 পার বলছে, আবার ঠিক বিধানসভা নির্বাচনের আগে ওনারা ভয় পাচ্ছেন, ওনারা দেখছেন যে দিল্লি থেকে যখনই কোনো লোক আসছে ওনারা ভয় পেয়ে যাচ্ছেন যে এরা যদি আসে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হবে এবং আমাদের যা দুর্নীতি আছে আরও ধরবে, আরও ইচ্ছু করবে, এরা একদম নিচু স্তর পর্যন্ত নেমে যাচ্ছে, সেই ভয়তে ওনারা এই ধরনের তকমা দিচ্ছেন। আদৌ পরিযায়ী নয়, আমাদের যে পরিকাঠামো আছে সেই পরিকাঠামোয় কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের রাজ্যে শুধু নয় সমস্ত রাজ্যেই তারা আসা যাওয়া করে, এটা সিস্টেমের মধ্যেই আছে, আমাদের পদ্ধতির মধ্যেই আছে, কার্যপদ্ধতির মধ্যে। আচ্ছা দাদা, শাসক দল এটাও বললে বিজেপি নন বেঙ্গলি দল, বাইরের পার্টি, এটা নিয়ে কি বলবেন? এটা শাসক দল না জেনেই বলে, বিজেপির প্রতিষ্ঠাতাকে সেটা তো প্রথম জানতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি বাইরে জন্ম? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তো আমাদের পশ্চিমবঙ্গের উনি জন্ম, পশ্চিমবঙ্গেই উনি কাজ করে গেছেন। বাংলাকে রক্ষা করার দায়িত্ব নিয়ে আমাদেরকে এই যে আমরা স্বাধীনভাবে কথা বলার জায়গাটা কে করে দিয়ে গেছে? ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। হিন্দুর হোমল্যান্ড কে করে গেছে? মানুষকে আপনারা মানুষকে আমরা বোঝাবো। আজকে যে দলের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের, সেই দলটা বাইরের হতে পারে কি করে? প্রশ্নটা এখানেই, আপনারা তো ঘুরিয়ে প্রশ্ন করছেন, প্রশ্নটা আমাদেরও আপনাদের কাছে। যে দলের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গের, যে দলের শুরুটাই হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, সেই দলটা বাইরে কি করে হলো? আজকে বাইরের রাজ্যগুলো খুব তাড়াতাড়ি পরিবর্তন নিয়ে এসছে, বিজেপিকে নিয়ে এসছে, পশ্চিমবঙ্গে সেটা আসেনি, সেই জন্যই মনে হয়েছে এটা বাইরে, কিন্তু কখনোই বাইরে নয়। যে দলের প্রতিষ্ঠাতা পশ্চিমবঙ্গে জন্ম, সেই দলটা পশ্চিমবঙ্গ থেকেই সৃষ্টি।
আচ্ছা, 2026-এর ভোটের আগে আবার সিএ এনআরসি নিয়ে ফরমান জারি হয়েছে, কি বলবেন এটা? দেখুন মানুষের মধ্যে যে ভয় আতঙ্কের সৃষ্টি হয়েছে বিশেষ করে পশ্চিমবাংলার জন্য, সেখানে গিয়ে আপনার শাসক দল ভুল বোঝাতে পারে, ঠিকও বোঝাতে পারে, কিভাবে মানুষকে সেটা নিয়ে সতর্কতা করবে? দেখুন এটা তো আইন পাশ হয়েছে, এটা শুধু ভোটের আগে নয়, এটা আগে থেকেই চলছে, কিন্তু এটা এরকম কোনো বার্তা নেই। ভারতীয় জনতা পার্টি কাউকে কোনোদিন, বা ভারতীয় জনতা পার্টির সরকার, যেখানে আমরা যে সরকার আমাদের চলছে সেই সরকার কাউকে কোনোদিন তাড়াবার কথা এখানে বলা নেই। আমরা নাগরিকত্ব দেওয়ার জন্য আইনটা করেছি, সেখানে কথাও বলেনি যে এখান থেকে অন্য দেশে পাঠিয়ে দিতে হবে। আমরা চাইছি যারা এখানে স্থায়ী বসবাস করছে, যাদের সিটিজেনশিপ নেই, তারা যাতে নাগরিকত্ব পায় তার জন্য আইন করা হয়েছে। এখানে কাকে তাড়ানোর জন্য আইন তো করা হয়নি। এটা তো ভুল ব্যাখ্যা দিচ্ছে, ভুল মানুষকে উস্কানোমূলক কথাবার্তা বলছে যে তোমাদেরকে এখানে তাড়িয়ে দেবে, আদৌ কাউকে তাড়ানো হবে না। আমরা সাদর অভ্যন্তরে জানাচ্ছি, হ্যাঁ, যারা অনুপ্রবেশ, ঘুষপেট যাদের করছি আমরা, যারা অনুপ্রবেশ করেছে, তাদের কোনো কার্ড নেই, তাদের আইডি কার্ড নেই, তারা এখানে এসে কী করবে? তাদেরকে বলে দিচ্ছে তাদের নিজের জায়গায় ফিরে যাও, কিন্তু নাগরিকত্ব কারো কেড়ে নেওয়ার জন্য এই আইন নয়, নাগরিকত্ব দেওয়ার জন্য আইন। সুতরাং মানুষকে ভুল বুঝিয়ে ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই পরিকল্পনা করছে, এই পরিকল্পনা ধোপে টিকবে না। আর এটা ভোটের মুখে করছে এরকম না, এই আইন পাস হয়ে গেছে সেন্ট্রালে, সেখান থেকে আইন পাস হয়ে যাওয়ার পরেই এই কাজকর্ম হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি আপনার সুশান্ত বেরাকে আমরা পেয়ে গেছিলাম এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদম চোখে চোখ রেখে উনি এক একটা প্রশ্নের উত্তর দিয়ে গেলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা দর্শকদেরকে সরাসরি আমরা তুলে ধরবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।